একটা দেশের সরকার কতটা খারাপ হলে ইনফ্লুয়েন্সারদেরকে আনলিমিটেড খাওয়াইতে পারে, যে সমস্ত ইনফ্লুয়েন্সারদের বয়স ইভেন আন্ডার 18 তাদেরকেও। আর একটা দেশের ইনফ্লুয়েন্সার কতটা খারাপ হইলে সেই সরকারের কি পরিমাণ চামচামি করতে পারে। সব থেকে হাস্যকর বিষয় ছিল যে ওই ইউটিউবার ফেসবুকে এসে এখন কান্নাকাটি করে বলতেছে সে নাকি অনেক বেশি চাপের মুখে ছিল। এবার লাইভে এসে সব পাস করে দিল পুরাপ্পি। কিভাবে ইনফ্লুয়েন্সারদেরকে জিম্মি করে সে 5টা ইউটিউবার সরকারের পক্ষে ভিডিও বানাতে বাধ্য করে এবং ছাত্রদের বিপক্ষে ভিডিও তৈরি করতে বাধ্য করে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাদেরকে একটা সেলিব্রেশন পার্টিতে ডাকা হয় এবং সেই পার্টিতে অলমোস্ট বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে একদম আন্ডার 18 যে কন্টেন্ট ক্রিয়েটর তারাও সেখানে উপস্থিত থাকে। স্বাভাবিকভাবে সেই পার্টিতে আমিও যাই, কারণ দেশের বড় বড় ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট ক্রিয়েটররা আসবে, সেই জায়গায় একত্রিত হওয়ার সুযোগ হাতছাড়া করার তো কোনো কারণ নাই। সেই সেলিব্রেশন পার্টিটা হয় ঢাকার গুলশানের একটা ক্লাবে। ওখানে যাওয়ার পরে দেখি পুরো বিষয়টাকে হোস্ট করতেছে বাংলাদেশের সেই টপ ইউটিউবার। ওখানে নানান ভাবে সরকার কি কি করছে, সরকার কি কি করে নাই, সরকারের গুণগান সবকিছুই বলা হচ্ছে। যাই হোক, বিষয়টা আমরা অত বেশি পাত্তা দিই নাই। আমরা আমাদের মতন করে এনজয় করতেছিলাম, ছবি তুলতেছিলাম, আমরা ফানি ফানি কন্টেন্ট বানাচ্ছিলাম, কেউ কেউ কোয়েশ্চেন অ্যান্সার এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদের মধ্যে ছিল। হুট করে ডিনারের শেষে দেখলাম একটা পাশে কিছু একটা হচ্ছে। জিনিসটা আমার কাছে একটু খটকা লাগে, কারণ জায়গাটা একটু অন্ধকার ছিল। তো আমি বোঝার চেষ্টা করি যখন আসলে হচ্ছেটা কি। আমার তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই বা এই ধরনের জায়গাতে আমি যে অভ্যস্তও না। দেখার পর আমার হাজবেন্ড আমাকে বলে, ইউ ক্যান্ট ইমাজিন ফাবিয়া, এখানে কি হচ্ছে, তোমার এখানে যাওয়ার দরকার নাই, বাই বলো, এখনই এখান থেকে বের হও। আমি জাস্ট অবাক হয়ে যাই, সেখানে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আনলিমিটেড মদ খাওয়া তারা সুযোগ করে দিছে। মানে ভাবতে পারতেছেন, সরকারের গুণগান গাও, সরকারের পক্ষ নাও, সরকারের পক্ষে কথা বলো, ভিডিও বানাও, তার বিনিময়ে খাও, টাকা নাও, যা খুশি তাই পাও। আমি আর এক সেকেন্ড সেখানে দেরি করি নাই, কারণ যেহেতু আমি ওই পার্টিতে গেছি, সেই ইভেন্টে গেছি, অবশ্যই সেখানে আমার ছবি আছে, থাকাটাই খুব স্বাভাবিক। তার থেকে বড় কথা, এটা আমি জানতামই না সেই পার্টিতে যারা যারা কিনা, সেটা ইচ্ছাকৃত ভাবে হোক বা না বুঝে হোক, যারা খাইছে তাদের ছবি এবং ভিডিও ধারণ করে সেই ইউটিউবার সে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ব্ল্যাকমেইল পর্যন্ত করছে। ঠিক এই জায়গাটাতে একটা ভালো লাগার বিষয় হচ্ছে, আপনারা যারা বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফলো করেন, তাদের মধ্যে অনেকেই আমার মতো সেখানে সে যে সুযোগ সুবিধাগুলো দিছিল সেগুলো না নিয়ে বের হয়ে চলে আসে। ভাবতে পারেন, আমি সেদিন থেকেই দেখে আসছি সেই ইউটিউবার সরকারের কি পরিমাণ চামচামি করতে পারে। তারপরে আসলে হচ্ছে আন্দোলনের বিষয়টা। আন্দোলন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে আমার আম্মু বনশ্রীতে চলে যায়। আর আপনারা জানেন, আমি আমার ছোট বাবুটাকে সবসময় আমার মার কাছে রেখে বাসা থেকে বের হই এবং যা করার তা কিছু করি। আন্দোলন শুরু হওয়ার আগে যেহেতু আমার আম্মু চলে গেছিল, এদিকে হচ্ছে টানা 11 দিন আমার বাচ্চা টানা অসুস্থ ছিল, সবকিছু মিলায় আমার পক্ষে সশরীরে আন্দোলনে যোগদান করা সম্ভব হচ্ছিল। তারপর যখন আন্দোলনটা ফেসবুকে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করলো, আমি কিন্তু একেবারে 16 তারিখ থেকে ছাত্রদের পক্ষে বা আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলাম। এই পোস্ট দেওয়া শুরু করতে না করতে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে থ্রেড আসে, পোস্ট দিলে এই হবে, সরকারের বিপক্ষে গেলে এই হবে, সরকারের পক্ষ না নিলে এই হবে, সেই হবে। তো যাই হোক, বিষয়গুলো আমি ওভাবে আমলে নিই নাই। তারপর যারা যারা আন্দোলনের পক্ষ নিয়ে পোস্ট দিছে ফেসবুকে, তাদের সবাইকে আওয়ামী লীগের কোন একটা অফিসে ডাকা হয়। সেখানে আমিও ছিলাম। যদি আমরা সেই অফিসে না যাই, সামনাসামনি আমরা মিটিং এ না বসি, আমাদের যত সমস্ত ক্ষয়ক্ষতি করার তারা করবে বলে আমাদেরকে থ্রেট দেয়। তারপর আমরা অনেকটা বাধ্য হয়ে, মানসিক ভাবে অনেকটা ডিপ্রেসড হয়ে আমরা সেই অফিসে যাই। যাওয়ার পরে যে সিনারি দেখি সেই ইউটিউবারের কি পরিমাণ চামচামি যে সে যে করতেছিল, আমার জাস্ট লজ্জা লাগতেছিল এটা ভেবে যে আমি আমার কলিগদের সামনে জাস্ট সরকারের চোখে পড়ার জন্য বা সরকারি কোনো একটা পদ পাওয়ার জন্য আমি এই পরিমাণ ছেঁচড়ামি আর এই পরিমাণ চামচামি করতেছি, সেটা আবার আমার সহকর্মীরা দেখতেছে। মানে তার ভিতরে যে কোনো পরিমাণ লজ্জা শরম নাই, এটা আমি সেদিনই বুঝতে পারছি। সেখানে ডাকার পর দেখলাম যে অনেক মন্ত্রী মিনিস্টাররা ছিল, ছাত্রলীগের কিছু নেতা ছিল, তারা আমাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখিয়ে সরকারের পক্ষ নিয়ে, ছাত্রদের বিপক্ষ নিয়ে ফেসবুকে ভিডিও বানাতে বলে। এবং ভিডিও বানানোর পর আমরা যা কিছুই ডিমান্ড করবো না কেন, চাওয়া মাত্র আমরা পেয়ে যাব, এই ধরনের লোভ আমাদেরকে দেখানো হয়। বাট আল্লাহর অশেষ মেহেরবানিতে এ ধরনের লোভে আমরা অনেকেই পা দিই নেই। আমি সব থেকে বেশি অবাক হয়েছি যে ওই চামচার ঘরের চামচা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মোবাইল ফোন জাস্ট কেড়ে নিয়ে তাদের কাছে জমা রাখে। এটা কি ধরনের বিহেভিয়ার হলো আমি বুঝলাম না। মানে আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো
মানে অপরাধের সাথে জড়িত না, আমাদের ফোন এভাবে কেড়ে নিয়ে তাদের কথা আমাদের শুনতে হবে মনোযোগ সহকারে, এবং সেটার জন্য আমরা কোনোভাবে ভিডিও রেকর্ড করতে না পারি, কোনো কিছু করতে না পারি, সেটা তারা 100% ইনসিওরিটি করে দেন এই কাজটা করলো। আপনারা বিশ্বাস করবেন না আমি একজন মেয়ে হিসাবে কতটা মানসিক ভাবে ভেঙে পড়ছিলাম। একদিকে আমার মা জাপানে চলে গেছে, আরেকদিকে আমার বাচ্চাটা টানা 11 দিন ধরে অসুস্থ, তার উপর দিয়ে হচ্ছে আমি একা একা বাচ্চাকে সামলিয়ে এভাবে ছাত্রদের পক্ষ থেকে পোস্ট দেওয়ার পর এরকম হুমকি ধামকি, ইন্টারনেট কাট করে দিছে, আমাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, ফোনটা কেড়ে নিয়ে ওখানে আমাদেরকে যে কোনো কিছু করতে পারতো, আমরা হয়তো বাসায় ফিরে নাও আসতে পারতাম, আপনারা জানতেও পারতেন না যে আমাদের সাথে আসলে কি ঘটছে। কারণ সেখানে যে আমি যাচ্ছি, আমি যে কাউকে জানাবো, কোথাও আমি পোস্ট দিব বা কোথাও আমি একটা লোকেশন শেয়ার করবো, সেরকম কোনো পরিস্থিতি কিন্তু আমাদের ছিল না। আরেকটা বিষয় হচ্ছে ওখানে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ডাকা হয় যারা কিনা ওখানে উপস্থিত থাকে নাই, এবং আমাদের সামনে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল যে যারা আসে নাই তাদেরকে তারা দেখে নিবে। সরকার পক্ষ থেকে দেখে নিবে এই শব্দের অর্থ তো আশা করি এখন আপনারা সবই বুঝতেছেন। এরপর এই ঘটনার পরে আমরা যখন বাসায় ফিরে আসি, আমার হাজবেন্ড জাস্ট আমাকে একটা কথা বারবার বলতেছিল যে আল্লাহর উপরে ভরসা রাখো, আমার উপরে ভরসা রাখো, ছাত্রদের পক্ষে থাকো এবং মিথ্যার বিপক্ষে থাকো। হ্যাঁ, তারপরে আমি জানি যে এরপর কিছু মানুষ বলবে আন্দোলনের সময় আমি কোথায় ছিলাম। যাই হোক, তারপরে আমি দুয়ে দুয়ে চার মিলালাম যে কিভাবে এবং কেন আমাদেরকে টাকা দিয়ে ভিডিও বানাতে বলা হয়েছে, কেন খাইয়ে ব্ল্যাকমেল করে ভিডিও বানাতে বলা হয়েছে, এবং মিটিং এর মধ্যে ব্ল্যাকমেল আবারও করে আবারও সরকারের পক্ষ নিয়ে এবং ছাত্রদের বিপক্ষ নিয়ে ভিডিও বানাতে বলা হয়েছে। একটা জিনিস চিন্তা করতে পারেন, একটা দেশের সরকার কতটা জঘন্য হলে, কতটা শয়তান হলে ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তারা ছাড় দেয় না। এই সরকার যদি আরো থাকতো এবং এই কন্টেন্ট ক্রিয়েটর গুলোকে নিজে কি করতো, সেটা আল্লাহ একমাত্র ভালো করতে পারবে। যাই হোক, সরকার যেমন তেমন, আমার সব থেকে কষ্ট লাগার বিষয়টা হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার হয়ে যাকে কিনা কোটি কোটি মানুষ ফলো করে, তাকে অ্যাডমায়ার করে, সে কিভাবে এই ধরনের কাজকে সাপোর্ট করে সরকারের পিছনে দিনের পর দিন চামচামি করতে পারলো। সব থেকে হাস্যকর বিষয় ছিল যে ওই ইউটিউবার ফেসবুকে এসে এখন কান্নাকাটি করে বলতেছে সে নাকি অনেক বেশি চাপের মুখে ছিল। হাইরে ভাই, আমি এই জীবনে প্রথম কারো কান্না দেখে হাসছি লিটারেলি, যে কিভাবে সে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে। সালমা মুক্তাদির ভাইয়া, কাফি ভাইয়া এবং যারা আন্দোলনে একেবারে সশরীরে গিয়ে একেবারে সোচ্চার ছিল, তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ যে তারা যদি এভাবে আমাদের পাশে না দাঁড়াতো বা ছাত্রদের পাশে না দাঁড়াতো, অনেক কিছু হয়তো বা আমরা মিস করতাম। আর যুগে যুগে এরকম সাহসী মানুষ যে সবাই হতে পারবে এরকম কোনো কথা নাই। যার জায়গা থেকে যে যতটুকু সাপোর্ট করছে তাকে অতটুকু অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করতে শিখেন।